একটা নতুন অধ্যায় শুরু করি। সবাইকে জানাই শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। তৃতীয় অধ্যায়। আজকে আমরা জীববিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় কোষ রসায়ন সেল বায়োলজি তৃতীয় অধ্যায় থেকে শুরু করব। সেল বায়োলজি ইতিপূর্বে যেগুলো পড়া হয়েছে দুইটা অধ্যায় আমরা প্রথমে দেখেছি কোষের গঠন এবং অঙ্গাণু সমূহ, কোষ বিভাজন, এরপর হলো কোষ রসায়ন। বান্না কে 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 আছো? বান্না সিয়াম আছো? বান্না? জি স্যার। জি স্যার, আছি। হ্যাঁ, তাহলে খেয়াল করো। কোষ এবং এর গঠন আমরা প্রথম অধ্যায় পড়েছি। কোষ সম্পর্কে একটু আমি পিছনে থেকে আবার একটু আলোচনা করি। কোষের কোষ এবং এর গঠন সম্পর্কে আমরা পড়ে আসলাম, দেখলাম সেখানে কি আছে। এরপরে আমরা আসছি যে দ্বিতীয় অধ্যায়ে দেখেছিলাম কোষটা কিভাবে বিভাজিত হয়। এখন আমরা তৃতীয় অধ্যায়ে এসে দেখব যে কোষের ভিতরে কি থাকে। এই সেল রসায়ন কোষের ভিতরে কি থাকে সেটা আমরা দেখব। যেহেতু কোষ জীবদের গঠন ও কাজের একক, সে কারণে প্রতিটি জীবন্ত কোষে প্রতিনিয়ত নানা ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া চলে। আমরা এবার দেখছি যে কোষের সমস্ত কাজ, একটা জীবদেহের সমস্ত কাজের এবং গঠন সবকিছু কোষের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সেখানে অনেক জৈব রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে। এই প্রক্রিয়াগুলোকে একত্রে মেটাবলিজম বিপাক বলে। এখন জীব এইসব প্রক্রিয়ার কাঁচামাল, এখানে একটা কাঁচামাল লাগে। যে কোনো রিয়াকশন চলতে গেলে তাহলে একটা কাঁচামাল প্রয়োজন হয়। সেই কাঁচামালগুলো কোথার থেকে জীব পায়? জীব এসব প্রক্রিয়ার কাঁচামাল, এই জৈব রাসায়নিক প্রক্রিয়ার যে কাঁচামাল সরাসরি পরিবেশ থেকে সংগ্রহ করে বা বিভিন্নভাবে সংশ্লেষণ করে। তোমরা মাধ্যমিক স্তরে পড়েছিলে জীবের মৌলসমূহ 17টি মৌল ছিল। 16 বা 17, কোনো বইতে 16টি, কোনো বইতে 17টি ছিল। বিভিন্ন জৈব বস্তু, অজৈব বস্তু, তাদের যে বিশ্লেষণ করলে 17টি মৌল আমরা পেয়েছিলাম। এই 17টি মৌল একত্রে এখন আমরা বিশ্লেষণ করব না। যেমন এখানে আছে কাঁচামালের মধ্যে, আমরা যদি খাদ্যের দিকে যাই তাহলে খাদ্যের প্রধান তিনটা উপাদান। একটা হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড। তিনটা কার্বোহাইড্রেট মানে শর্করা, আমিষ, তৈল বা চর্বি। কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, আর কিছু ভিটামিন, হরমোন, এনজাইম, বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড ইত্যাদি। এইগুলো হলো এই যে জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে তার কাঁচামাল। এখানে শর্করা, লিপিড ও প্রোটিনের শক্তি সঞ্চিত থাকে যা জীব বিপাক ক্রিয়ায় ব্যবহার করে। এজন্য এদেরকে জীবদের জৈব জ্বালানি বলা হয়। শর্করা আমাদের যে খাদ্যের তিনটা উপাদান, এই তিনটি উপাদান শর্করা, লিপিড, প্রোটিন, এখানে শক্তি থাকে। এই জন্য এদেরকে জীবদেহের জৈব জ্বালানি বলা হয়। সজীব কোষে দেখি আমরা 60 থেকে 90% পানি থাকে। অবশিষ্ট যে জৈব বস্তু, অজৈব বস্তু থাকে তাদের বিশ্লেষণ করলে প্রধানত 17টি মৌল পাওয়া যায়। এই অধ্যায়ে আমরা আলোচনা করব কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড ও এনজাইম সম্পর্কে। এই চারটা সম্পর্কে এখানে তোমাদের এই বইয়ে তৃতীয় অধ্যায়ে কোষ রসায়নে এখানে আলোচনা করা আছে বা আছে, এটা আলোচনা আমরা করব। এবারে আমরা দেখি প্রথমটা কার্বোহাইড্রেট বা শর্করা। প্রধান কার্বোহাইড্রেট যেখানে শক্তি সঞ্চিত থাকে। যে সকল জৈব যৌগ শুধু কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন সমন্বয়ে গঠিত সে সকল যৌগকে শর্করা বা কার্বোহাইড্রেট বলে। আমরা দেখি আবার বলা হচ্ছে যে সকল জৈব যৌগে শুধু কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সমন্বয়ে গঠিত সে সকল যৌগকে
শর্করা বা কার্বোহাইড্রেট বলে, যেমন গ্লুকোজ C6H12O6। হাইড্রেটস অফ কার্বন থেকে কার্বোহাইড্রেট শব্দের উৎপত্তি ঘটেছে, যেখানে 1:2:1 এই অনুপাত প্রযোজ্য। C6 6-12-6 কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এই নিয়ে গঠিত। তোমাদের বই, বিভিন্ন বইতে বিভিন্ন রকমের বইয়ে লেখা আছে, বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা আছে, কোন কোন বইয়ে একটু বেশ কঠিন ভাবে দেওয়া আছে, তো একটু সহজ করে পড়বে। আধুনিক ধারণা অনুসারে যদি আমরা এই সংজ্ঞাটা একটু দেখি, নাইট্রোজেন, আধুনিক ধারণা অনুসারে নাইট্রোজেন বা সালফার সমৃদ্ধ অল্প কিছু যৌগকে অন্যান্য বৈশিষ্ট্যের কারণে কার্বোহাইড্রেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাই আধুনিক সংজ্ঞা অনুযায়ী আমরা এই কার্বোহাইড্রেট বা শর্করার সংজ্ঞাটা এমন ভাবে দিতে পারি, যে সকল অ্যালডিহাইড, খেয়াল করে শুনবে, যে সকল অ্যালডিহাইড বা কিটোন জাতীয় যৌগে অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকে। একটা সাইড গেল এই অ্যালডিহাইড বা কিটোন যৌগ, হয় অ্যালডিহাইড থাকবে, নাই কিটোন থাকবে, তবে অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকতে হবে। অথবা যারা আর্দ্র বিশ্লেষিত হয়ে ওই যৌগগুলো যদি আর্দ্র বিশ্লেষিত হয়, তবে অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড বা কিটোন উৎপন্ন করে, সেসব যৌগকে কার্বোহাইড্রেট বলে। এই হলো কার্বোহাইড্রেটের আধুনিক সংজ্ঞা, আমরা এভাবে দিতে পারি। এইভাবেই কিন্তু তোমাদের বইয়ে করা আছে, ওই C6H12O6 মানে 1:2:1 অনুপাত, এই সকল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনের সমন্বয়ে গঠিত, কিন্তু অ্যালডিহাইড গ্রুপ থাকতে হবে এবং অথবা কিটোন গ্রুপ থাকতে হবে, আর অনেকগুলো হাইড্রোক্সিল গ্রুপ থাকতে হবে, তখন এটা কার্বোহাইড্রেট হবে। তবে কিছু ব্যতিক্রম আছে। এরপরে আমরা আসি, কোনটা বলো? অ্যালডিহাইড কি? অ্যালডিহাইড বা কিটোন এগুলা কি স্যার? অ্যালডিহাইড, তোমরা অ্যালডিহাইড যেমন একটা বলি আমি, অ্যাসিড দেখিছো? অ্যাসিডের কার্যকরী মূলক কি? এটা গুলো কার্যকরী মূলক, ফাংশনাল গ্রুপ বলে, কেমিস্ট্রির কথা, কিন্তু কেমিস্ট্রির কার্যকরী মূলক বা ফাংশনাল গ্রুপ COOH। অ্যাসিডের কি? COOH। COOH। অ্যালডিহাইডের CHO, কিটোনের CO। হ্যাঁ, এ পাশে কিন্তু বন্ধনী আছে, কিন্তু যেমন COOH এক বন্ধনী থাকে, ওটা কিন্তু একযোজী। যোজনী পড়িছো তো কেমিস্ট্রিতে? যোজনী পড়িছো? হ্যাঁ, অ্যালডিহাইড একযোজী, কিন্তু কিটোন কিন্তু আবার দ্বিযোজী। এখানে এইভাবে পরবর্তীতে আসতেছি আমরা, যেটা অ্যালডিহাইড এবং কিটোনের কথা আমরা বলছি, যে ফর্মালডিহাইড, যেমন অ্যালডিহাইডের কথা যদি আমরা দেখি, এই CHO কিন্তু ফাংশনাল গ্রুপ, কার্যকরী মূলক। তাহলে ফর্মালডিহাইড, ওর আগে কিন্তু এইচ লাগালে ফর্মালডিহাইড হয়, আর ওর আগে যদি CH3 লাগাও, যদি মনে করো COOH এর আগে যদি CH3 লাগাও, তখন হবে অ্যাসিটিক অ্যাসিড, তাই না? এইভাবেই, হ্যাঁ, এই প্রত্যেকটা কিন্তু এরকম ভাবেই এই জাতক, মানে অ্যাসিডের জাতক হিসাবে এগুলো কাজ করে। এগুলো দেখবা কেমিস্ট্রিতে যখন পড়বা, তখন এটা হলো অ্যালডিহাইড মানে CHO, আর কিটোন CO। আমরা আসছি পরে দেখি। এবারে আমরা আসি, এই কার্বোহাইড্রেটের সংজ্ঞা জানলাম, এখন জীবদেহে কার্বোহাইড্রেটের ভূমিকাটা কেমন এটা সম্পর্কে আমরা একটু দেখি। কার্বোহাইড্রেট আবারও একটু বলে নেই, কার্বোহাইড্রেট বা শর্করা, যেটা আমরা খাবার খাই, ধান, গম, ভুট্টা, এগুলো কিন্তু কার্বোহাইড্রেট। আবার জীবদের গঠন, যেমন ওই কোষ প্রাচীরের গঠন, ওখানেও কার্বোহাইড্রেট থাকে, বিভিন্ন রকমের আছে, মানে উদ্ভিদের কোষ প্রাচীরের গঠন, সেখানেও কার্বোহাইড্রেট থাকে। এইভাবেই তো শক্তির উৎস হিসেবে কার্বোহাইড্রেট কাজ করে। আচ্ছা, কার্বোহাইড্রেট শক্তির উৎস হিসেবে কাজ করে, এটা যদি আমরা একটু জিজ্ঞাসা করি, তোমরা কোনটা বলবে? কোথা থেকে শক্তিটা, কিভাবে কার্বোহাইড্রেট আসে, এটা মনে আছে? সূর্য থেকে। না, সূর্য থেকে আসে সেটা সূর্য থেকে, সূর্যের আলো থেকে। হ্যাঁ, সূর্যের আলো থেকে শ্বসন প্রক্রিয়াটা উৎপন্ন হয়, তাই না? জি স্যার। শ্বসন প্রক্রিয়ায় এই শক্তিটা আমরা পাই। শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে এই শক্তিটা তো আমাদের স্থিতি শক্তি, গতি শক্তি রূপে, যে সৌর শক্তিটা কিন্তু সূর্যের আলো থেকে, সৌর শক্তিটা রাসায়নিক শক্তি রূপে
কার্বোহাইড্রেটের মধ্যে আবদ্ধ থাকে। কার্বোহাইড্রেট মানে যে খাবারটা আমরা যখন ভাত খাই ওইটা কিন্তু আমাদের গতিশক্তি রূপে আমাদের শক্তি যোগায় নাকি, এই তো। তো এইভাবেই এটা শক্তির উৎস হিসাবে কার্বোহাইড্রেট কাজ করে আমাদের দেহে। উদ্ভিদ দেহে গঠনকারী মূল রাসায়নিক পদার্থ হিসেবে কাজ করে। মূল গঠনকারী মূল রাসায়নিক পদার্থ হিসেবে কাজ করে বলতে কোষ প্রাচীরের উপাদান উদ্ভিদ দেহে কিন্তু সেলুলোজ, কাইটিন, হেমিসেলুলোজ, পেকটিন, এগুলো কিন্তু সবগুলো কোষ প্রাচীরের উপাদান। সেলুলোজ, কাইটিন, হেমিসেলুলোজ, পেকটিন, এগুলা বোঝা যাচ্ছে তো? জি স্যার। এগুলো তোমরা কিন্তু পড়েছো যে কোষ প্রাচীর গঠন কি কি দ্বারা গঠিত। আমরা পড়েছি যে হ্যাঁ সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, কাইটিন, মানে এক একজনের কাইটিন কি ছত্রাকের কাইটিন দ্বারা গঠিত। এগুলো সব কার্বোহাইড্রেট। অন্যান্য উদ্ভিদের যেমন পেকটিন, সেলুলোজ, হেমিসেলুলোজ দ্বারা গঠিত, বিভিন্ন ভাবে এগুলো গঠিত হয়। যাই হোক, এই মূল রাসায়নিক পদার্থ হিসাবে এটা কাজ করে। আর উদ্ভিদ সঞ্চিত খাদ্য হিসাবে, আমরা আবার বলি উদ্ভিদ সঞ্চিত খাদ্য হিসেবে স্টার্চ, ইনুলিন, এগুলো স্টার্চটা কিন্তু উদ্ভিদের সঞ্চিত খাদ্য হলো স্টার্চ। স্টার্চ ওটাও কার্বোহাইড্রেট কিন্তু অনেক। কার্বোহাইড্রেট বলতেই শুধু শর্করা বললেই যে শুধু যে একটা হবে তা না কিন্তু। মনোশর্করা, ডাই শর্করা, পলি শর্করা, তাই না, অলিগো শর্করা, এরকম বিভিন্ন অলি শর্করা, মানে বহু ধরনের শর্করা আছে, সেটা আমরা আসছি পরে। তো উদ্ভিদ সঞ্চিত খাদ্য হিসেবে স্টার্চ, ইনুলিন এবং প্রাণী ও ছত্রাকে গ্লাইকোজেন রূপে থাকে। ছত্রাকে কিন্তু আবার গ্লাইকোজেন থাকে। আর আমাদের দেহে, আমাদের মানুষের বা প্রাণী, এরা গ্লাইকোজেন রূপে জমা থাকে। এই গ্লাইকোজেন রূপে, গ্লাইকোজেনটা কি আবার ভাঙিয়ে বলি, গ্লাইকোজেন গ্লুকোজ নিয়ন্ত্রণ করে আমাদের দেহে। যখন যকৃতে, লিভারে, যকৃতে গ্লাইকোজেন সঞ্চিত বাড়তি চিনি, আমাদের দেহের বাড়তি চিনি, আমি একটু অন্য কথা বলে নিচ্ছি যেহেতু এখানে না এটা, তবু আমি একটু বলে নিচ্ছি। বাড়তি চিনিটা ওটা ও জমাই রাখে। জমাই রাখার পরে কি করে, আলফা এবং বেটা কোষ, দুইটা কোষ আছে এখানে। আলফা কোষ এই গ্লাইকোজেনটা জমা করে রাখে, আর বিটা কোষ ইনসুলিন ইনসুলিন ছাড়ে, মানে আমাদের দেহে চিনির পরিমাণ বাড়ায়। আর আলফা কোষ এটা চিনির পরিমাণ, সরি, ইনসুলিন চিনির পরিমাণ কমায়, আর বেটা কোষ আর আলফা কোষ চিনির পরিমাণ বাড়ায়। তার মানে ব্যালেন্স রাখে। যখন অগ্নাশয়ের, সেটা হলো অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে যখন ইনসুলিনটা নিয়ন্ত্রণ বন্ধ হয়ে, মানে ক্ষরণ বন্ধ হয়ে যায়, তখন আমাদের দেহে চিনির পরিমাণ, গ্লুকোজের পরিমাণ, সুগারের পরিমাণ বেড়ে যায়। তখন বলে যে এটা ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিস তখন প্রস্রাবের সাথে সুগার যায়, তখন ইনসুলিন ব্যবহার করা হয়। এই এরপরে আসি, তাহলে আমাদের সঞ্চিত খাদ্য হলো গ্লাইকোজেন, উদ্ভিদের স্টার্চ। এক কথায় ফ্যাটি অ্যাসিড ও অ্যামাইনো অ্যাসিড বিপাকে এরা সাহায্য করে। যে সকল অ্যাসিড আছে এদের বিপাকেও এরা সাহায্য করে। তাছাড়া নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান রাইবোজ, ডিঅক্সিরাইবোজ হলো পেন্টোজ জাতীয় কার্বোহাইড্রেট। নিউক্লিক অ্যাসিড বলে কি, ডিএনএ, আরএনএ, ডিএনএ, আরএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ নিউক্লিক অ্যাসিডের অন্যতম উপাদান রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ। ডিএনএ, আরএনএ এবং ডিএনএ হলো পেন্টোজ জাতীয়। স্যার আপনি কি নোট করে বলাচ্ছেন নাকি বই দেখে বলাচ্ছেন? স্যার আমি বই দেখে খুঁজে পাচ্ছি না স্যার, জীব দেহে কার্বোহাইড্রেটস এর ভূমিকা। আচ্ছা, ওটা পাবা না, আমি তো সংক্ষেপ করে আনছি। তুমি এখানে ইসে দেখতে পাচ্ছ, স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি স্যার, স্ক্রিনে দেখতে পাচ্ছি কিন্তু বইতে পাচ্ছি না। না, বইতে পাবা না। বইতে সব বিভিন্ন বই থেকে কালেকশন করা, বুঝছো এগুলা। জি স্যার, তাহলে আমরা এগুলা স্ক্রিনশট মেরে কালেকশন করে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনশট মারো। আর তোমাদের বইতেও আছে, পাবা। কোন কোন জায়গায় হয়তো হুবহু এইরকম না, অন্য ভাষায় লেখা থাকবে। আমি একটু সহজ করে দিচ্ছি, বুঝছো। এটা স্ক্রিনশট মেরে তোমরা নিয়ে নিতে পারো, সবগুলা নিবা এইভাবে। তো আমি বলে যাই, তোমরা এটা দেখো, জীব দেহে কার্বোহাইড্রেট ভূমিকা। তোমাদের বইতে কোন বই পড়ছি তোমরা এখন দেখছিস, কোন বই? জি স্যার। কোন লেখকের বই দেখছো এখন? লেখক কোন লেখকের? হাসান না? ডক্টর আবুল হাসান। আবুল হাসান। আবুল হাসানের বইতেও তোমরা দেখো কার্বোহাইড্রেট ভূমিকা আছে, পাবে। তবে আবুল হাসানের বই একটু বেশি, অনেক বেশি করে
মানে তোমাদের একটু এমন লিখছে যেটা আওড়ানো, মানে কেমন, যেটা তোমাদের একটু কষ্ট হবে, পড়তেও কষ্ট হয়। আবার অন্য বইতে যেমন গাজী আজমল সাহেবের বইয়ে কিন্তু একটু কম করে লেখা আছে। হাসান সাহেবের বইটা পড়লে কিন্তু একটু প্রথমে ভয় পেয়ে যাবে, কারণ অনেক লেখা, কিন্তু বেশি বেশি বারবার এক কথা হয়তো বলে গেছে। জি আর স্যার, যদি অনেক আরো অন্য লেখা। একটা বই আছে, আমি আরেকটা, অনেক লেখা, এখানে ভয় পেয়ে যায়। তুমি যদি আরেকটা বইয়ের নাম বলি, আমি এখন লিখে নিতে পারো, কাগজ কলম আছে না? জি স্যার। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান ও দেবাশিস রায়। ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান ও দেবাশিস রায়, এই একটা বই আছে। এটাই কিন্তু অনেকটা সহজ করে লেখা আছে, সুন্দর করে লেখা আছে। ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান ও দেবাশিস রায়, এই বইটা একটু দেখবে, তাহলে খুব সহজ ভাবেই বুঝতে পারবে। কারণ ওই হাসান সাহেবের যে বইটা, ওই বইটা কিন্তু অনেকটা কঠিন করে লেখা আছে, অনেক কথা বেশি বেশি লেখা, মানে প্রথম তোমরা ভয় পেয়ে যাও। সেই জন্য আমি এটা একটু শর্টকাটে নিয়ে আসছি। যাই হোক, আমি পড়াই যাই, তোমরা স্ক্রিনশট মেরে রাখো। তো স্যার আমরা মাদ্রাসায় স্যার ফার্স্ট পার্ট কোনটা কিনবো স্যার? আমরা তো না, ফার্স্ট পার্ট তোমরা আজমল একটা বই না। আবুল হাসান কিনতে চাইছি। না না, আমি তো একটা কিনতে বলি নাই, কিন্তু আমি বলেছি দুইটা তিনটা বই কিনতে হবে, দুইটা তিনটা রাইটারের বই বলেছিলাম না প্রথমে? প্রথমে বলেছিলাম কিন্তু যে দুইটা তিনটা রাইটারের বই পড়ো। তার মানে হয় হাসানেরটা তো কিনবা, আজমল সাহেবেরটাও কিনবা, এ দুটো তো থাকবেই প্রত্যেকের, বুঝেছো? কারণ আজমল সাহেব আবার কিন্তু ইংরেজি টার্মগুলো বাংলায় লিখে জি স্যার। অনেক কঠিন করে লিখে রাখছে, অনেকগুলো কঠিন করে লিখে রাখছে, কিন্তু ওখানে একটু কঠিন আছে, আবার কোনো কোনো অধ্যায় আবার ভালো আছে। সেজন্য সব বইয়ে কিন্তু সব অধ্যায় ভালো না। হাসান সাহেবের একটা অধ্যায় এত সুন্দর আছে, আবার দেখা যাবে আজমল সাহেবের সেই অধ্যায়টা ভালো না, অন্য অধ্যায়টা আবার ভালো। এইভাবে মোটামুটি বিভিন্ন ধরনের, সেই জন্য দুইটা তিনটা রাইটার ব্যবহার করতে হয়। তো আমি একটা বই নাম বললাম, প্রফেসর ডক্টর মোহাম্মদ আজিজুর রহমান ও দেবাশিস রায়, এই বইটা একটু কিনো, তাহলে অনেকটা কিছু কিছু সহজ ভাষায় লেখা আছে এবং অনেক ভালো কথা আছে। যাই হোক, আমরা পড়ে নি, তারপরে পরবর্তীতে আবার আলোচনা করবো এ বিষয়ে। আমি প্রথমেই তো তোমাদের প্রথম ক্লাসে দুইটা বই দিয়েছিলাম, একটা হলো হাসান সাহেবের আর একটা হলো আজমল সাহেবের। আর বলেছিলাম যে আরো বেশি বই দুইটা তিনটা রাইটারের কমপক্ষে পড়তে হবে। যাই হোক, এরপরে আমরা আসি, বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে থাকে, বিভিন্ন প্রকার কোএনজাইমের গাঠনিক অংশ হিসেবে থাকে, যেমন এটিপি, এনএডিপি, এফএডি। এটাও কিন্তু ওই শ্বসন পরীক্ষার সময় আমরা এগুলো দেখেছিলাম, এটিপি তৈরি হয় নাকি, দেখছিলাম না? এনএডিপি, এফএডি প্রভৃতি এগুলো তৈরি হয়, এগুলো আমরা কিন্তু দেখছিলাম। আর একটা কাজ করে, যেটা হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, এটা তোমাদের হাসান সাহেবের বইতে আছে কিন্তু, হাড়ের সন্ধিস্থলে লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। এছাড়া ক্রেব চক্র, কেলভিন চক্রের মতো গুরুত্বপূর্ণ চক্রে কার্বোহাইড্রেট অংশ নেয়, এগুলাও বিভিন্ন ধরনের কাজ করে। তো এ হলো জীবদেহে কার্বোহাইড্রেটের ভূমিকা। আরো আছে কাজ, আমি মোটামুটি 8টা কাজ তোমাদের দেখাইলাম। এরপরে আসি কার্বোহাইড্রেট শ্রেণী বিন্যাস। শুনতে পাচ্ছ তো? শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ। জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, দেখো এবারে আমি কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস বলি। আর তোমরা যে হাসান সাহেবের বই পড়েছো, হ্যাঁ ঠিক আছে, ওখানেও ঠিক আছে, কিন্তু ওইখানে কিন্তু বোঝা যায় না সঠিকভাবে। আমি সেটাকে দেখো একটু সুন্দর করে এখানে তোমাদের স্ক্রিনে দেখাচ্ছি, যেটা গঠনগত ভাবে কার্বোহাইড্রেট 3 প্রকার ওখানে আছে, কিন্তু আরেকটু সিস্টেম আছে যা ধরতে একটু কষ্ট হয় তোমাদের। তো আমি কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাসটা প্রথমে গঠনগত ভাবে, কার্বোহাইড্রেট ওরা মনে হয় ওখানে দিছে প্রথমে স্বাদের উপর ভিত্তিতে কার্বোহাইড্রেট দিয়েছে, আমি ওটা শেষে লাগাইছি, একটু শেষে দিছি। জি স্যার, আগে ওরা গঠনটা, দিচ্ছে স্বাদের উপর স্যার। হ্যাঁ স্বাদের উপর সেটা আছে, পরবর্তীতে আমি আগে গঠনটাও আছে দেখো। গঠনগত ভাবে কার্বোহাইড্রেট 3 প্রকার: মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। আমি এখানে যেটা লিখছি স্ক্রিনশট মেরে রেখে দিও, দেখবে খুব সহজে অধ্যায় আয়ত্ত করতে পারবে, জব্দ করতে পারবে। মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড। প্রথমে মনোস্যাকারাইড, যেসব কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে, খুব সহজ ভাষায় লেখা কিন্তু, যেসব কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে আর কোনো সরল কার্বোহাইড্রেট একক পাওয়া যায় না, তাদেরকে মনোস্যাকারাইড বলে। বুঝতে কিন্তু কোনো সমস্যা হবে না। এটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে ওই মনোস্যাকারাইড ছাড়া ছাড়া আর কিছু পাওয়া যাবে না। এদের অণুকে
অণুকে কার্বনের সংখ্যা 3 থেকে 10টি, অণুতে কার্বনের সংখ্যা 3 থেকে 10টি। কয়টা? 3 থেকে 10টি কার্বনের সংখ্যা, এটা খেয়াল রাখবা। সরল শর্করা, হ্যাঁ সরল শর্করা মিষ্টি স্বাদযুক্ত। সরল শর্করা বলতে কিন্তু মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডের আরেকটা নাম হলো সরল শর্করা। মনোস্যাকারাইড মিষ্টি স্বাদযুক্ত, পানিতে দ্রবণীয়, এগুলো সব কিন্তু একটা একটা বৈশিষ্ট্য কিন্তু। মিষ্টি স্বাদযুক্ত, পানিতে দ্রবণীয়, স্ফটিকাকার, রিডিউসিং প্রকৃতির, মানে বিজারক, এসব যৌগে একটি মুক্ত অ্যালডিহাইড, তোমার সেই অ্যালডিহাইড ওই কিন্তু এসে গেছে, এই CHO অ্যালডিহাইড, অথবা কিটোন, ওই যে ডবল বন্ড আছে দেখো দ্বিযোজী CO, কিটোন গ্রুপ এবং একাধিক হাইড্রোক্সিল গ্রুপ থাকে। কার্বনের সংখ্যা অনুসারে মনোস্যাকারাইড বিভিন্ন প্রকারের। এবার হলো মনোস্যাকারাইড কিন্তু আবার অনেক প্রকারের আছে। ট্রায়োজ, উদাহরণস্বরূপ গ্লিসারালডিহাইড, টেট্রোজ, ইরিথ্রোজ, পেন্টোজ, রাইবোজ, হেক্সোজ, গ্লুকোজ ফ্রুক্টোজ, হেপ্টোজ, হেপ্টুলোজ। তাহলে ট্রায়োজ মনোস্যাকারাইডের যে ভাগটা করা হয়েছে এখানে দেখো, বিভিন্ন 6টা, কয়টা এখানে মনে হয় 6টা আছে, 1 2 3 4 5 6, 6টা 7টা হেপ্টোজ পর্যন্ত আছে। ট্রায়োজের বলায় 3 কার্বন বিশিষ্ট। প্রথম আমরা বলছি যে 3 থেকে 10টি কার্বনের সংখ্যা থাকবে মনোস্যাকারাইডে, 3 থেকে 10টি। তাহলে 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হবে ট্রায়োজ। 3 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে বলা হবে ট্রায়োজ, গ্লিসারালডিহাইড, এটা একটা ট্রায়োজ। টেট্রোজ, ইরিথ্রোজ, 4 কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইডকে টেট্রোজ বলে, যেমন ইরিথ্রোজ। এটা কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু এইগুলো প্রশ্ন যখন পরীক্ষা আসে তখন কিন্তু দিয়ে দেয় ইরিথ্রোজ কোনটি মনোস্যাকারাইড, ইরিথ্রোজ এরকম দিয়ে আরো 3টা অপশন দিয়ে কিন্তু দেবে ইরিথ্রোজ, তখন কিন্তু বলতে হবে এবং কত কার্বন বিশিষ্ট, 4 কার্বন বিশিষ্ট। পেন্টোজ 5 কার্বন বিশিষ্ট। আমরা 5 কার্বন বিশিষ্ট রাইবোজ মানে ডিএনএ আরএনএ, এটা তো আমরা জানি, ওই যে রাইবোজ, এটা তো আমরা জানি, রাইবোজ ডিঅক্সিরাইবোজ, এই দুটো কিন্তু আমরা জানি যে পেন্টোজ 5 কার্বন বিশিষ্ট, এটা জানি। হেক্সোসও আমরা জানি, মানে গ্লুকোজ C6H12O6, C6 মানে 6 কার্বন বিশিষ্ট, গ্লুকোজ ফ্রুক্টোজ সবই একই, C6H12O6, এগুলো কিন্তু 6 কার্বন বিশিষ্ট। হেক্সোস, গ্লুকোজ আমরা জানি, এর হেপ্টোজ, এই এটা হলো মনোস্যাকারাইড। তাহলে কার্বনের সংখ্যা থাকবে 3 থেকে 10টি। ওখানে হাসান সাহেবের যে বইতে লেখা আছে, হ্যাঁ ওখানে সব এগুলোর বিস্তারিত লেখা আছে, কিন্তু বেশ একটু আওড়ানো আছে, আর তোমাদের ধরতেও বেশ কষ্ট হবে, কিন্তু একটু জটিল জটিল মনে হবে, কিন্তু আমি পরেই যাব, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো, দেখবা যে খুব বেশি কঠিন মনে হবে না, মনে হবে যে তো সহজ জিনিস। এরপরে আসি অলিগোস্যাকারাইড। যে সকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে, তোমাদের ওই হাসান সাহেবের বইতে কিন্তু এই অলিগোস্যাকারাইড এখানে 3 থেকে 10টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায় এরকম লেখা আছে, আর আমি এখানে 2 থেকে 10টি মনোস্যাকারাইড, আমি ডাইস্যাকারাইডটা কিন্তু হাসান সাহেবের বইতে আলাদা একটা ভাগ করেছি, কিন্তু ওখানে 4টা ভাগ করেছি। হ্যাঁ ডাইস্যাকারাইড, ডাই মানে 2, তার 2টা আছে, কিন্তু ওই আমি এখানে ওই ডাইটা কিন্তু অলিগোস্যাকারাইডের মধ্যে দিছি, এরপরে পলিস্যাকারাইড দিছি, মনো 1 আর অলিগোস্যাকারাইড ওখান থেকে যত আছে ওটা ওখান থেকে আমি ধরে 2 থেকে 10টি মনোস্যাকারাইড অণু যদি ওখানে আনা হয় তাহলে সবগুলো আমি অলিগোস্যাকারাইড, আর 10-এর উপরে গেলে সেটা পলিস্যাকারাইড, এইভাবে আমি দিয়ে দিছি। এটাও আছে বইতে, অনেক বইতে আছে, কোনো সমস্যা নেই, তোমরা যে কোনোটা বলতে পারো। তো যে সকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে, যে সকল কার্বোহাইড্রেট বলতে আমি মনে করো যে এই মনোস্যাকারাইড পাওয়া যাবে, যে 2 থেকে 10টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায়, তাদের অলিগোস্যাকারাইড বলে। ওখানে ছিল 3 থেকে 10টি কিন্তু কার্বনের সংখ্যা, আর এখানে কিন্তু 2 থেকে 10টি কিন্তু মনোস্যাকারাইড, কিন্তু খেয়াল করো, এই হলো পার্থক্য, কিন্তু এটা একটু ধরে রাখো, ওখানে কার্বনের সংখ্যা ছিল আর এখানে কিন্তু মনোস্যাকারাইডের সংখ্যা। যে সকল কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে 2 থেকে 10টি মনোস্যাকারাইড অণু পাওয়া যায় তাদের অলিগোস্যাকারাইড বলে, যেমন ডাইস্যাকারাইড, আমি দিছি সেটা এখানে, ডাইস্যাকারাইড, সুক্রোজ, মল্টোজ,
ডাইস্যাকারাইড মানে কি, দুইটা মনোস্যাকারাইড মিলিত হলে সুক্রোজ গঠন করে। কি কি দুইটা মনোস্যাকারাইড, কি কি? গ্লুকোজ এবং ফ্রুক্টোজ যদি একসাথে লাগানো যায় তাহলে সেটা হবে সুক্রোজ। মনোস্যাকারাইড এবং সরি গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এই দুটো কিন্তু রিডিউসিং সুগার, আর সুক্রোজ যখন গঠন করে এই দুটো মিলিত হয়ে তখন কিন্তু নন রিডিউসিং সুগার হয়। আমি ও কথা পরে আসতেছি, তবে একটু বলে রাখলাম। মল্টোস এরা কিন্তু ডাইস্যাকারাইড। ট্রাইস্যাকারাইড র্যাফিনোস, ট্রাইস্যাকারাইড এখানে কিন্তু এগুলো পরীক্ষা আসে। র্যাফিনোস কোন ধরনের কার্বোহাইড্রেট? ট্রাইস্যাকারাইড মানে তিনটা, তিনটা যদি দুই থেকে 10টি এইভাবেই, তাহলে কোনটা ডাই মানে দুইটা, ট্রাই মানে তিনটা যদি মনোস্যাকারাইড পাওয়া যায়, এটা আদ্র বিশ্লেষণ করলে তাহলে সেটা হবে ট্রাইস্যাকারাইড, র্যাফিনোস উদাহরণ, টেট্রাস্যাকারাইড প্রভৃতি ইত্যাদি ইত্যাদি ভাবে এইভাবে আছে পরপর। অলিগোস্যাকারাইডে মনোস্যাকারাইড গুলো পরস্পর গ্লাইকোসাইডিক বন্ধনী দিয়ে সংযুক্ত থাকে। কিসের বন্ধনীটার নাম কি? গ্লাইকোসাইডিক বন্ধনী, খেয়াল রাখবে, গ্লাইকোসাইডিক বন্ধনী। আর আমরা ওখানে দেখেছিলাম ফসফেট, ওই যে ডিএনএ আরএনএ এর মধ্যে ফসফেট ওটা হাইড্রোজেন বন্ধনী দ্বারা ছিল, কিন্তু হাইড্রোজেন বন্ধনী, গ্লাইকোসাইডিক বন্ধনী এরকম ভাবে বিভিন্ন রকম থাকে। যাই হোক, পলিস্যাকারাইড, এবার আসি পলিস্যাকারাইড। 10-এর অধিক, অলিগোস্যাকারাইড ছিল 2 থেকে 10টি মনোস্যাকারাইড, এখানে কিন্তু 10-এর অধিক সংখ্যক মনোস্যাকারাইড যদি পলিমার যুক্ত হয়ে যে শর্করা গঠন করে তাদের পলিস্যাকারাইড বলে। যেমন সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন, হেমিসেলুলোজ, পেকটিন ইত্যাদি। এরা কিন্তু অনেক হাই পাওয়ার, মানে পাওয়ারের কথা দেখতে বলছি যে অনেক অনেক হাই পাওয়ার, হাই লেভেলের। তার মানে এগুলা কিন্তু আর ওই কাজ মানে আমরা হজম করতে পারি না। আমরা কি সেলুলোজ মানে ঘাস কি আমরা খেয়ে হজম করতে পারি? ঘাস কিন্তু একটা সেলুলোজ। ওরা গরুরা পারে, গরু পারে, প্রাণীরা পারে, কিন্তু মানে অন্যান্য প্রাণী পারে, আমরা পারি না। কারণ পারি না, তার কারণ আছে। সেলুলোজ ওই হাই পাওয়ারের কার্বোহাইড্রেট হজম করার জন্য সেলুলেজ নামক একটা এনজাইম থাকে ওখানে, সেলুলেজ গরুর আছে, আমাদের নেই, এই জন্য আমরা ওটা খেয়ে হজম করতে পারি না, ওরা খেয়ে হজম করতে পারে। তা এগুলো এ হলো পলিস্যাকারাইড। খুব কঠিন লাগতেছে না নাকি? সহজ না? এই বলে যাচ্ছে একটু জি স্যার, বইতে তো স্যার বই দেখলি তো স্যার লাগতেছে স্যার, আপনার এটা দেখলি মোটামুটি সহজ লাগতেছে। হ্যাঁ, এইবার এটা স্ক্রিনশট মেরে রাখবা, দেখবা যে খুব সহজ। আমি তো এই সহজ করে আনছি আবার। তাহলে আমরা এখানে দেখলাম এগুলো, এর হয়তো একটু বিস্তারিত কথাবার্তা আছে, একটু পড়বা, প্রথম একবার দুইবার তো পড়ে নেবা, তারপরে এই এটা দেখবা। কয়তে গেল ওগুলা গঠন অনুসারে। এবার বিজারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেট 2 প্রকার। এবারে বললাম যে বিজারণ ক্ষমতার উপর ভিত্তি করে কার্বোহাইড্রেট 2 প্রকার, ওখানে তোমাদের ওই বইতেও আছে। বিজারক শর্করা রিডিউসিং সুগার এবং অবিজারক শর্করা নন রিডিউসিং সুগার। বিজারক শর্করা যদি আমরা রিডিউসিং সুগার যদি বলে, যেসব কার্বোহাইড্রেটে কমপক্ষে একটি মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকায়, ক্ষারীয় ওই যে অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকতে হবে এবং ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে, ক্ষারীয় আয়নকে যদি বিজারিত করতে পারে তাদেরকে বিজারক শর্করা বলে, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ। আমি দুটো উদাহরণ দিয়ে দিলাম, গ্লুকোজ, ফ্রুক্টোজ। অথবা এবারে যদি বলি অবিজারক শর্করা, যেসব কার্বোহাইড্রেটে একটিও মুক্ত অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ না থাকায়, এই কিটোন এবং অ্যালডিহাইড গ্রুপ থাকলে কিন্তু আমরা বলেছিলাম কি মনোস্যাকারাইড, ওখানে কথা বলেছিলাম। কিটোন গ্রুপ না থাকায় ক্ষারীয় আয়নকে বিজারিত করতে পারে না, তাদেরকে অবিজারক শর্করা বলে, যেমন সুক্রোজ। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ কিন্তু দুটো মিলিত হলে তখন কিন্তু সুক্রোজ গঠন করে। আমরা যে চিনিটা খাই সেটা কি বলতে পারো? স্যার আমাদের চিনিটা হচ্ছে, বলো, পারবে না? না স্যার। এই তো সুক্রোজ, সুক্রোজ আমরা যে চিনিটা খাই সুক্রোজ, বুঝেছো? জি স্যার। হ্যাঁ, আচ্ছা এবার আসি তাহলে বিজারণ ক্ষমতার ভিত্তিতে কার্বোহাইড্রেট 2 প্রকার আমরা পাইলাম। এবার স্বাদের ভিত্তিতে শর্করা 2 প্রকার, কার্বোহাইড্রেট 2 প্রকার। এবার দেখো তোমাদের প্রথম যেটা আছে, এই 3টা ভাগ আমি বলে গেলাম, প্রত্যেকটা ক খ গ দিয়ে। সুগার এবং নন সুগার। সুগার এরা মিষ্টি, দানাদার, পানিতে দ্রবণীয়, যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ, চিনি। তার মানে আমরা এগুলো পানিতে দিলে গলে যায় না সহজে, দ্রবণীয় পানিতে, দানাদার থাকে, জি স্যার। আবার মিষ্টি লাগে। আর নন সুগার যেটা, এরা মিষ্টি স্বাদের নয়, অদানাদার, ওর উল্টাটা, এরা মিষ্টি স্বাদের নয়,
মিষ্টি লাগে না, অদানাদার, পানিতে অদ্রবণীয়। এরা হলো স্টার্চ সেলুলোজ। ওই যে ঘাস পানিতে দিলে কি গলে যাবে? ওকে খাইলে কি জি না মিষ্টি স্যার। লাগে? ওটা তো আমরা খাইতে মিষ্টি লাগে না, তাই না? এই ধরনের। তাহলে সুগার, নন সুগার গঠনের ভিত্তিতে, বিজারক ক্ষমতার ভিত্তিতে এবং স্বাদের ভিত্তিতে শর্করা বিভিন্ন ভাগে আমরা ভাগ করলাম। তাহলে আবার আসি আমরা একটু বিভিন্ন প্রকার কার্বোহাইড্রেট বা শর্করার উদাহরণ আমরা একটু দেই। আমি এখানে এইগুলো এক জায়গায় নিয়ে একটা ছক করেছি, এগুলো কোনো বইতে পাবে না, এগুলো আমার নিজস্ব করে করছি, শর্টকাট করে আনছি। মনোস্যাকারিড বা সরল শর্করার উদাহরণ, কার্বন সংখ্যা 3 থেকে 10টি থাকবে। ইরিথ্রোজ, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ। আবার অলিগোস্যাকারাইড, মনোস্যাকারাইডের সংখ্যা 2 থেকে 10টি থাকবে। সুক্রোজ, মল্টোজ, রেফিনোজ, সেলোবায়োস। আবার পলিস্যাকারাইড, মনোস্যাকারাইড সংখ্যা 10-এর অধিক থাকবে। সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, এস্টাজ, গ্লাইকোজেন। এছাড়া রিডিউসিং সুগারের উদাহরণ কিছু আমি এখানে দিয়ে রাখছি। সকল মনোস্যাকারাইড, যত মনোস্যাকারাইড আছে, ওই যে প্রথম বললাম ইরিথ্রোজ, ওগুলা, রাইবোজ, ডিঅক্সিরাইবোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ, সবগুলাই কিন্তু সকল প্রকার মনোস্যাকারাইড হলো রিডিউসিং সুগার। সেলোবায়োজ, মল্টোজ আংশিক, মল্টোজটা কিন্তু আংশিক বিজারক। নন রিডিউসিং সুগার যেটা, সেটা সুগারের উদাহরণ সুক্রোজ, সেলুলোজ ইত্যাদি। এই এক জায়গায় করে আনছি, এটা একটু বোঝার জন্য, এমনি অন্য আর কিছু না, তোমাদের বইতেও তোমরা পাবে, সবখানে আছে। এই হলো বিভিন্ন প্রকার কার্বোহাইড্রেট বা শর্করার উদাহরণ। এবার আমরা আরেকটায় যাব, আমিষ বা প্রোটিন। কি এটাকে আজকে পড়াবো, শুরু করব, কিছু দূর যাব? হ্যালো হ্যালো স্যার ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ, শেষ মানে এখনো 5 মিনিট আছে, কি কিছু দূর যাবো নাকি? না স্যার থাক, এই পর্যন্ত আজকে থাক স্যার, কেউ তো নাই স্যার। ও নাকি, কে আছে কথা বলছো কি? বান্না কথা কথা বলছো কেডা? বান্না নাকি? স্যার আমি বান্না স্যার, আমি বান্না। ও আচ্ছা আচ্ছা, আমি মনে করছি সিয়াম, মনে আছে সিয়াম বা কেউ তো দেখতেছি না, শুধু বান্নাই আছো? জি স্যার, আর আমি কেউ? এত সময় ধরে আছি আপনার সাথে স্যার। ও একসঙ্গে রয়েছে এক জায়গায়, আচ্ছা ঠিক আছে। যদি কোনো, তা ঠিক আছে, কার্বনের এই কার্বোহাইড্রেটের উপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আগামী ক্লাসে শোনো, ক্লাস যেদিন হয়, যে ক্লাসটা যেদিন হয় সেদিন একটু আগের থেকে পড়ে আসতে হয়। পড়ে আইছিলে তোমরা আজকে? জি না স্যার, আজকে যে আপনি অধ্যায় শুরু করবেন স্যার জানি না স্যার। কেন, গতদিন তো ওই যে শেষ হয়ে গেছিল না কোষ বিভাজন একেবারে। আমরা কোষ বিভাজনের কি পড়াইছিলাম যে ক্রসিং ওভার পর্যন্ত শেষ করে দিছিলাম না? ক্রসিং জি ওভার স্যার। কিন্তু শেষ, ওইটা শেষ ছিল। যাই হোক, তবে আগামী দিন আবার একটু পড়ো, নিজেরা পড়ে যদি কোনো জায়গায় সমস্যা থাকে, কোনো রকমের যদি সমস্যা তোমাদের মনে হয়, আর বই, যেটা বই লেখকের নামটা বললাম, দেখো একটু বইটা যদি কিনতে পারো, খুব বেশি দাম না তো, 110 টাকা 20 টাকা এরকম বইয়ের দাম। আর হলো, তাহলে একটু সুবিধা হয়, বিভিন্ন বই পড়লে একটু সহজ হয়, তোমাদেরও সহজ হবে। আর অন্যান্য প্রশ্ন থাকলে তাহলে তোমরা আগামী ক্লাসে বলবে, বললে তখন আমি সেই প্রশ্নগুলো দেব। আর আগামী ক্লাসে আমরা, এখানে কিন্তু আর খুব বেশি কিছু নেই। যে বললাম যে কার্বোহাইড্রেট পড়াইলাম, এরপর আমিষ বা প্রোটিন। আমিষ বা প্রোটিনের মধ্যে তোমাদের ওই বইতে আছে অ্যামিনো অ্যাসিড আছে। তো অ্যামিনো অ্যাসিড ওটাও কিন্তু আমিষের একটা, আমিষের গঠন, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলিত হয়ে এই প্রোটিন গঠিত হয়। তো ওটা গাঠনিক একক। তো এই আমিষ এবং এনজাইম, আমিষ তারপর লিপিডটা পড়াবো, তারপর এনজাইমটা পড়াবো, এই তার বেশি আর এখানে এগুলো খুব কম কম আছে। শুধুমাত্র কার্বোহাইড্রেটটা হলো মেন, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা বেশি, এটা পড়তে হবে ভালো করে, সবগুলো পড়তে হবে, তবে এটা একটু বেশি বলে। আর প্রোটিন আছে, লিপিড আছে, আর আছে আমাদের এনজাইম, বিভিন্ন এনজাইম সম্পর্কে আমরা পড়বো। এই ছাড়া আর এই অধ্যায়ে আর কিছু নেই, শেষ হয়ে যাবে। তাহলে আমরা এখানে কি আল্লাহ হাফেজ দিতে পারি তাহলে? হ্যাঁ জি স্যার, আল্লাহ হ্যাঁ, হাফেজ। তাহলে আল্লাহ হাফেজ, এই পর্যন্ত থাকুক, ভালো থাকো, সুস্থ থাকো। এই
খালিদ হাসান। না তুমি থাকতেছ না, তাহলে মুজাহিদ আসলে আমি বউ সামলাবো কি করে? তুমি যে তুমি থাকলে আমি যেতাম, তা তুমি তো চলে যাচ্ছ, বিকাল সাথে বসে বিকালে প্রোগ্রাম কর, বিকালে তো দুটোই বাসায় থাকবে না, এবারে আর যাবো না। মুজাহিদ আসলে আমার দিতে হবে। হ্যাঁ তুমি আসলে কখন? একটা বাজে লাগবে।